আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 3 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। নিউ ইয়র্ক। নিব্রাস ল্যাপটপে বসে কাজ করছে। আইজান বই নিয়ে বসে আছে। অর্ক কিচেন থেকে 3 মগ কফি এনে ওদের 2 মগ দিয়েছে আর 1 মগ নিয়ে সোফায় বসে পড়েছে। আইজানের ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে। এক্সাম শেষ হলে সার্টিফিকেট নিয়ে দেশে চলে যাবে। অর্ক বলল, নিব্রাস, আইজানের পরীক্ষা শেষ হলেই তোরা চলে যাবি তাই না? নিব্রাস বলল, এটা তো তুই জানিসই, তাহলে হঠাৎ করে কেন জিজ্ঞেস করছিস? অর্ক বলল, কারণ আমি তোর কাছে একটা গল্প শুনতে চাই। আমি তো তোদের সাথে আর থাকবো না, প্লিজ আমাকে বলবি। গত 3 বছর আগে আমি এসব ব্যাপারে কোনো প্রশ্ন করিনি। নিব্রাস বলল, কিসের গল্প জানতে চাস তুই? ব্রুকুসকে কথাটা বলল। অর্ক বলল, তোর ভালোবাসার গল্প, তোর ভালোবাসার মানুষটার কথা। তুই কিন্তু বৌদির নামটাও বলিসনি। নিব্রাস বলল, এসব কথা এখন থাক। আইজান বলল, কেন থাকবে ভাই, আমরা কয়েক মাস পরেই চলে যাব। ও তো ঠিকই বলেছে। গত 3 বছরে অর্ক তোমার কাছে কিছুই জানতে চাইনি, প্লিজ ওকে বল সবটা। নিব্রাস বলল, ঠিক আছে বলছি, বস। রাজ ল্যাপটপ বন্ধ করে অর্পর দিকে ঘুরে তাকালো। সোফায় বসে বলতে শুরু করলো, আমি যাকে ভালোবাসি তার নাম মেহরুন মির্জা, ডাক নাম মিহু। মিহুর বাবা ও আমার বাবা বিজনেসের মধ্যে খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে। মিহুর বড় ভাই মেহরাব মির্জা আমার সমবয়সী, প্রায় বাবার সাথে অফিসে যাওয়া হতো। সেদিন আমিও গিয়েছিলাম আর মেহরাবের বাবার সাথে এসেছিল সে। M2 ও খান কোম্পানি একসাথে ডিল করছে, তাই সেদিন আমাকেও মেহরাবকে আসতে হয়েছে। সেখানে আমার সাথে মেহরাবের পরিচয় থেকে বন্ধুত্ব। ওরা তখন গ্রামে থাকতো, তাই বেশি একটা দেখা হতো না ওদের সাথে, কিন্তু মোবাইলে যোগাযোগ হতো। অর্ক বলল, এটা তো বৌদির বড় ভাইয়ের সাথে পরিচয় হওয়ার কথা বলছিস, বৌদির সাথে কি করে কথা হলো সেটা বল। নিব্রাস বলল, আমি বলছি তো, আমাকে স্টেপ বাই স্টেপ বলতে দে। অর্ক বলল, আচ্ছা শুরু কর। নিব্রাস বলল, 3 বছর আগে শুনলাম ফাহিম আঙ্কেল মানে মিহুর বাবা সপরিবারে ঢাকায় চলে এসেছে। আমি তো খুব খুশি, মেহরাবের সাথে বেশি বেশি যোগাযোগ করা হবে। আমি তখন অনার্সে ভর্তি হয়েছি, মেহরাব অবশ্য অন্য ভার্সিটিতে ভর্তি হয়। ওরা ঢাকায় আসার কিছুদিন পর আমি মেহরাবের সাথে ওদের বাসায় যাই। সেখানেই আমি মিহুকে প্রথমবার দেখি। হালকা ব্রাউন কালারের একটা 3 পিস পরা, মাথায় একটা ঝুটি দুলিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। আমার কাছে মনে হচ্ছিল কোনো হুড়পড়ি নেমে এসেছে। ব্রাউন কালারটাই আরো বেশি ওকে সুন্দর লাগছিল। গালের মধ্যকার তিলটা যেন আরো বেশি জলজল করে উঠছে। আমি ওকে প্রথমবার দেখেই ভালোবেসে ফেলেছি। অর্ক বলল, তোদের মধ্যে কি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো? নিব্রাস বলল, তোকে আমি বলিনি, আস্তে আস্তে বলবো। তুই বেহুশ হয়ে যাচ্ছিস কেন? আমার কথার মাঝখানে আরেকটা কথা বললে কিন্তু আমি বলবো না। অর্ক বলল, সরি ইয়ার, তুই বলতে থাক, আমি আর কোনো প্রশ্ন করব না। নিব্রাস বলল, তারপর থেকে প্রায় ওদের বাসায় যাওয়া হতো। আমি আবার এই ব্যাপারে সবকিছু মেহরাবের সাথে শেয়ার করলাম। মেহরাব বলল, ও কিছুতেই নেই, মিহু যদি আমাকে গ্রহণ করে নেয় তাহলে ওর কোনো আপত্তি নেই। মিহু ক্লাস 9-এ ওদের বাসার পাশে একটা হাই স্কুলে ভর্তি হয়ে যায়। মাঝে মাঝে লুকিয়ে গিয়ে ওকে দেখে আসতাম। এর মধ্যে আমি ঠিক করে ফেলেছি ওকে প্রপোজ করব। মিহু যদি রাজি হয়ে যায় তাহলে 2 পরিবারের সম্মতিতে এঙ্গেজমেন্ট করে রাখবো। রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট অনেক সুন্দর করে সাজাই। আজ যে করেই হোক ওকে আমার মনের কথা বলবোই। মিহু বোধহয় কিছুটা আজ করতে পেরেছে যে আমি ওকে পছন্দ করি, তাই আসতে চাইনি, অনেক কষ্ট করে রাজি করাই। ওকে সেদিন সেখানে নিয়ে আসি। ওর সামনে হাঁটু ভেঙে বসে একটি গোলাপের তোড়া এগিয়ে দিয়ে বললাম, তুমি আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ। এর আগে কখনো কাউকে ভালোবাসিনি, কোনো মেয়ের দিকেও তাকাইনি। আমি সত্যি বলছি, আই লাভ ইউ। এইটুকু বলে নিব্রাস একটা দীর্ঘশ্বাস ছাড়লো। অর্ক খুব মনোযোগ সহকারে ওর কথা শুনছিল। হঠাৎ থেমে যাওয়ায় জিজ্ঞেস করলো, তারপর? নিব্রাস বলল, তারপর ওর দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। আমার হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে আমার মুখে ছুঁড়ে মারলো। তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এই ভালোবাসার শব্দটা আমার কাছে কোনো দাম নেই, এই শব্দটাকে আমি খুব বেশি ঘৃণা করি। আমি জিজ্ঞেস করেছিলাম কেন? শুধু বলেছিল, সব কথা সবাইকে বলতে হয় না। আপনি কে হন আমার যে আপনাকে বলবো? আমি 1 মিনিটও দাঁড়াই না, সেখান থেকে বাইরে চলে আসে। আমি পিছন পিছন গিয়ে ওর পতাককে দাঁড়ালাম। আমি সত্যিই তোমায় ভালোবাসি। মিহু বলল, দেখুন আপনার অভিনয় বন্ধ করুন। আমি বললাম, আমি কোনো অভিনয় করছি না। হঠাৎ আমাকে ঝাড়া মেরে ধাক্কা মেরে বলল, আমি ভালোবাসার শব্দটাকে অনেক অনেক ঘৃণা করি। আপনারা সব ছেলেরাই এক, প্রথমে ভালোবাসার কথা বলে কাছে আসবেন, তারপর সর্বনাশ করে পালাবেন। আমি কোনো ধোকায় পা রাখছি না। ধাক্কাটা আমি সামলাতে পারিনি। ঠিক তখনই রাস্তা দিয়ে একটা মাইক্রো যাচ্ছিল। আমি টাল সামলাতে না পেরে সেটার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যাই। মাথা ফেটে রক্ত পড়ছে।
হাত পা কেটে যায়। এটা দেখে ও ভয় পেয়ে যায়। পথচারীদের সাহায্যে আমাকে হসপিটালে নিয়ে আসে। জরুরি বিভাগে ভর্তি করা হয় আমাকে। অল্পের জন্য সেদিন বেঁচে যায়। 10 দিনের বেশি হসপিটালে অ্যাডমিট ছিলাম। এর মধ্যে একদিনও আমার সাথে দেখা করতে আসেনি, শুধু দয়া করে সেই দিন হসপিটালে নিয়ে এসেছিল। অনেক কষ্ট পেয়েছিলাম সেই দিন। ভেবেছিলাম মিহু যখন আমাকে সহ্য করতে পারে না, ওকে ছেড়ে অনেক দূর চলে যাব। 7 দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের টিকিট কেটে চলে আসি এখানে। তবে ভেজাল বাদাই আইজান, ও আমাকে কিছুতেই এখানে একা আসতে দিবে না, তাই বাধ্য হয়ে ওকে নিয়ে আসতে হয়। অর্ক বলল, বাহ, ওয়ান্ডারফুল লাভ স্টোরি, কিন্তু আইজান তুই ওকে দেখতে পারিস না কেন? তোর সাথে ও কি করেছে? আইজান বলল, বল কি করেনি? আমি একদিন ল্যাং মেরে ফেলে দিয়েছিলাম, তারপর থেকে আমার সাথে লেগে আছে। মিহু যে কি ডেঞ্জারাস মেয়ে সেটা তো আমি তোকে আগেই বলেছি। ওকে ল্যাং মারার কারণে একদিন শীতের রাতে আমাকে ফ্রিজের হিম ঠান্ডা পানি ঢেলে দিয়েছিল আমার শরীরে। আমি ওকে ইচ্ছা করে ল্যাং মারিনি। একদিন প্রচুর কুয়াশা পড়ছিল, সাথে ভীষণ ঠান্ডা। ভাইয়ের সাথে ওদের বাড়ি গিয়েছিলাম। বাগানে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। ভেবেছিলাম আজকে গোসল করব না, বডি স্প্রে দিয়ে কাজ চালিয়ে দিব। কিন্তু হুট করে ছাদের উপর থেকে এক বালতি হিম ঠান্ডা পানি আমার উপর ঢেলে দিল। তারপর থেকেই শুরু। আমরা দুজনে কেউ একে অপরকে দেখতে পারি না। দুজনের কাজই হলো একজন আরেকজনকে হেনস্থা করা। মিহুকে আমি অ্যানাকন্ডা বলে ডাকি। অর্ক বলল, মিহু তোকে কি বলে ডাকে? আইজান বলল, কিছুই না। নিবরাজ বলল, মিথ্যা কথা। মিহু ওকে নেংটি ইঁদুর বলে ডাকে। অর্ক বলল, কি নেংটি ইঁদুর? অর্ক ও রাজ একসাথে হেসে উঠল। আইজান ভেবেছিল দুজনকে আচ্ছা করে বকা দিবে, কিন্তু রাজের দিকে তাকিয়ে তা আর করল না। নিবরাজ বলল, কি রে? হাসি থামিয়ে বলল, হা করে কি দেখছিস? আইজান বলল, ভাই, কতদিন পর তুই এইভাবে হাসছিস। এট লাস্ট আমরা তোকে হাসাতে পারলাম। নিবরাজ আইজানের কথা বুঝতে পেরে কোনো উত্তর দিল না, বিনিময়ে শুধু একটা মুচকি হাসি উপহার দিল। 3 মাস পর আজ মিহুর পরীক্ষার রেজাল্ট দিয়েছে। মিহু A- পেয়েছে, তাতেই সে মহা খুশি। রুমে বক্স বাজিয়ে উড়াধুরা ডান্স করছে। পাশ করবে কিনা তাতেই সন্দেহ ছিল। সেখানে A- তো একেবারে ঈদের দিনে চাঁদ হাতে পাওয়ার ঘটনা। আর বাকি রইল 5টা, সেই 5টাও A- পেয়েছে। গল্পের মাঝখানে অল্প কিছু কথা বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। একদিন যদি একটু গল্পের পার্ট ছোট হয়ে যায়, তাহলে তোমাদের কমেন্টের অভাব থাকে না যে ভাই গল্পের পার্ট এত ছোট কেন, এত ছোট ছোট পার্ট কেন দাও, হ্যান তেন আরও অনেক কিছু। তো গাইস, এত কষ্ট করে তোমাদের জন্য গল্প বানাই, কিন্তু তোমাদেরকে কিছু বললে, তোমাদের কোনো টার্গেট দিলে সেগুলো কমপ্লিট করো না। তার মধ্যে আমার চ্যানেলের রিচ একদম ডাউন হয়ে গেছে। কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা থাকে তাহলে আনসাবস্ক্রাইব করে আবারও সাবস্ক্রাইব করো, যাতে করে আমাদের চ্যানেলের রিচটা যেন আবার ওঠে। কিন্তু তার মধ্যে তোমরা কে কত দূর করেছো সেটা আল্লাহ ভালো জানে। তোমাদের জন্য এত কষ্ট করে গল্প রেকর্ড করি, এত কষ্ট করে আমি গল্প ভাইরাল করি। একটা ক্রিয়েটর জানে তার উপরে উঠতে কতটা কষ্ট হয়, কতটা পরিশ্রম করতে হয়। কিন্তু তার মধ্যে কিছু মানুষ আছে যারা কিনা সুযোগের সদ্ব্যবহার করতে জানে। তো তাদের উদ্দেশ্যে কিছুই বলার নাই, শুধু এইটুকুই বলতে চাই, অন্যের ক্ষতি করে কেউ উপরে উঠতে পারে না। তো যাই হোক গাইস, তোমরা যারা যারা আমাকে ভালোবাসো, আমার গল্প শুনতে পছন্দ করো, তো তাদেরকে একটাই কথা, তোমরা সকলে আমাকে আগের মতো ভালোবাসা আর সাপোর্ট দেখাও। আর এইখানে তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, তারা সবাই একটু কষ্ট করে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে আবারও সাবস্ক্রাইব করো। আর তোমাদের একটা সুন্দর কমেন্টের মতামত জানিয়ে যাও কমেন্ট বক্সে। এই জন্য মূলত আর তোমাদের জন্য বড় বড় পর্ব দেওয়ার ইচ্ছা করে না, কারণ এত কষ্ট করে যদি তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই না পাই, তাহলে আমি কেন এত কষ্ট করতে যাব। তো যাই হোক গাইস, চলো আর কোনো কথা না বলে গল্পে ফেরা যাক। কিরণেরও A+ আসেনি, 0.10 পয়েন্টের জন্য আটকে গেছে। হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের নাম্বার কম এসেছে। এই খবর শুনে কিরণ নিজের রুমে দরজা আটকে মন খারাপ করে বসে আছে। কিরণের খবর শুনে বাকি 6 জন পাগলু ডান্স দিচ্ছে, কারণ এখন চাইলেও সে অন্য ভার্সিটিতে ভর্তি হতে পারবে না। ওদের সাথেই এখন খান কলেজে ভর্তি হতে হবে। স্কটল্যান্ডের রাজধানীর ইভেনবুর্গ। এই শহরের কিছুটা উত্তর পশ্চিম দিকে কার্লটন হিল। জায়গাটা যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। ছায়া ঢাকা শান্ত সবুজ পাহাড়টা বেশ ছিমছাম। খুব জরুরি কাজ ছাড়া ওইদিকে কেউ ফিরে না, যার কারণে সেইখানে মানুষের আনাগোনা খুবই কম। লোকালয়ের বাস নেই বললেই চলে। রাজধানীর পূর্ব দিকে বেশ বড় জায়গা নিয়ে গঠিত হলিউড পার্ক। পার্কের পশ্চিমে রয়্যাল কমন হুইলত পুল। পার্কের উত্তর পশ্চিম কোণার দিকে রয়েছে হলিউড হাউস। সেখানে দাঁড়িয়ে আছে 3 তলা অবশিষ্ট একটা জাঁকজমকপূর্ণ বাড়ি। রাজপ্রাসাদ বললেও ভুল হবে না।
যদিও এটা স্কটল্যান্ডের বিশিষ্ট বিজনেসম্যানের বাড়ি, তবুও রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম না। রাজপ্রাসাদের রাজপত্র সেই ধূসর চোখ ও চুলের মালিক। অবসর সময়ে বেশিরভাগই সে রেড ওয়াইন ও শ্যাম্পেন নিয়ে পড়ে থাকে, প্রচুর ড্রিঙ্ক করে। তার আলাদা একটা ড্রিঙ্ক রুম আছে, সেখানে বিভিন্ন দেশের বিখ্যাত ড্রিঙ্ক দিয়ে ভর্তি আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ড্রিঙ্ক রুমের চারো দেয়ালে ছবি টানানো, সবগুলোই মিহুর ছবি। যখন এই ড্রিঙ্ক করে এক ধ্যানে মিহুর ছবির দিকে তাকিয়ে একা একাই কথা বলে। আজও তার ব্যতিক্রম হয়নি। অফিস করে এসে ডিনার না করে ঢুকে পড়েছে ড্রিঙ্ক রুমে। কোনো মেয়েকে সে সামনে ঘেঁষতে দেয় না। শর্ট শর্ট ড্রেস পরা মেয়েদের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। সে তো মিহুতে আসক্ত। রেড ওয়াইন নিয়ে গ্লাসে ডাললো, তারপর গ্লাসে এক চুমুক দিতে দিতে পকেট থেকে মোবাইলটা বের করলো। তার দলের এক ছেলেকে কল করলো। ছেলেটার নাম জিহান। এই ছেলেটাই তাকে সবসময় মিহুর সব খবরাখবর পৌঁছে দেয়। জিহানকে শুধুমাত্র মিহুর উপর নজর রাখার জন্য রেখেছে, ওর সব খোঁজ খবর নিতে। ছেলেটা বলল, হ্যালো জিহান। জিহান বলল, ইয়েস বস, বলুন, কোনো খবর আছে? জিহান বলল, নতুন খবর হলো, মিহু পাশ করেছে A- পেয়ে। তার খুশিতেই আজ সারাদিন লাফিয়েছে। ছেলেটা বলল, গুড, তা কোথায় ভর্তি হবে? জিহান বলল, মনে হয় খানদের কলেজে। এই গ্রেড নিয়ে ভার্সিটিতে ভর্তি হওয়া যায় না। ছেলেটা বলল, আমাদের কলেজে কি হয়েছে? জিহান বলল, আপনাদের কলেজে তো রাজনীতি নিয়ে ভরে গেছে। আজ এই ঝগড়া তো মারামারি, পরশু এই কেস ঝামেলা ইত্যাদি লেগেই আছে। ছেলেটা বলল, ওকে, আমি এই ব্যাপারটা দেখছি। আর শোনো। জিহান বলল, জি বস, বলেন। ছেলেটা বলল, আমার ল্যাপটপে ভাইরাসে আক্রমণ করেছে, যার ফলে মিহুর সব ছবি ডিলিট হয়ে গেছে। তুমি আমাকে নতুন করে ছবি পাঠিয়ে দিও, যত তাড়াতাড়ি সম্ভব। জিহান বলল, আমি চেষ্টা করব বস। ছেলেটা বলল, চেষ্টা করার জন্য তোমাকে টাকা দিয়ে পুষছি না, তোমাকে পাঠাতেই হবে। জিহান বলল, ওকে বস, আমি শীঘ্রই পাঠিয়ে দিব। ছেলেটা বলল, ওকে ভাই, আমি ফোন রাখছি। কলটা কেটে দিল জিহান। কথা শেষ করে একটা ফাঁকা হাসি দিল, যার মানেটা অনেক গভীর। জিহান বলল, খুব শীঘ্রই আমাদের মিশন কমপ্লিট হতে চলেছে। প্রতিশোধটা বোধহয় ফেরত দেওয়ার সময় ঘনিয়ে এসেছে। সেদিনের জন্য আর কতটা দিন অপেক্ষা করতে হবে কে জানে। 4 বছর অপেক্ষা করতে পারলে আর সামান্য কয়টা দিন অপেক্ষা করতে পারবো না। তাড়াহুড়া করলে হয়তো শিকার হাত থেকে ছুটে যেতে পারে। কথায় আছে, সবুরে মেয়া ফলে। আমরা না হয় আরেকটু সবুর করি, অনেক বড় হিসাব নিকাশ বাকি রয়ে গেছে। একটু বাঁকা হেসে কথাগুলো বলল। অন্যদিকে ড্রিঙ্ক রুমে থাকা ছেলেটি কিছু একটা ভেবে খুশি হলো। এক চুমুকে হাতের গ্লাস থেকে রেড ওয়াইন শেষ করে দিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 3 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো পুরো গল্পটা যারা যারা দেখেছো তারা অবশ্যই জানিয়ে যাবা যে গল্পটা কেমন হয়েছে। আর হ্যাঁ গাইস, তোমরা যদি ঘরে বসে প্রতিদিন 500 থেকে 1000 টাকা পর্যন্ত ইনকাম করতে চাও, তারা সকলেই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে, তো সকলেই জয়েন হয়ে যেও। আর হ্যাঁ গাইস, যারা যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব বা নতুন নতুন গল্প আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।